আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় আজ জরুরি ঔষধ ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি পরিবহন বিমানে সব ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী এবং উদ্ধার কর্মী এবং মেডিকেল কর্মীদের পাঠানো হয়েছে। এরপর জানাবো নীলফামারীতে জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। নীলফামারীর জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে একই স্থানে সমাবেশ ডাকার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে পাচারের গরু নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মতো গোলাগুলি, নিহত এক। মিয়ানমার থেকে অবৈধভাবে আনা শতাধিক গরু পাচারকে কেন্দ্র করে কক্সবাজারের রামু উপজেলায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এক বাহিনীর প্রধান মোহাম্মদ নবী ৪২ নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এবারে জানাবো কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্যের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দায়িত্ব পালনের সময় গাজীপুর কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে রনি শিকদার, বয়স ২৬। এদিকে ঈদের ছুটি শেষে আন্তনগর ট্রেন চলাচল শুরু। ঈদের একদিন ছুটি কাটিয়ে সারা দেশে চলাচল শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনগুলো। আজ মঙ্গলবার ১ এপ্রিল সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি হলো। ভারতসহ বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই শুল্ক যদি শেষ পর্যন্ত সত্যি আরোপিত হয় তবে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ভারতের নরেন্দ্র মোদীর সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে আজ মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি পরিবহন বিমানযোগে সব ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মিশনে ৩ বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসক দল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫। এছাড়াও ৩টি বিমানে ৩৭ জন ক্রু রয়েছে। উদ্ধার ও চিকিৎসা দলের তাদের স্বনির্ভর সামগ্রী, রেশন, স্বাস্থ্য বিষয়ক সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি সঙ্গে নিয়েছে। এছাড়াও ভূমিকম্পে আক্রান্ত জনগণের জন্য ৮ টন শুকনো খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১.৫ টন ত্রাণ কেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে। এর আগে রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী চিকিৎসক দল পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নীলফামারীর জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। নীলফামারীর জল ঢাকায় বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশ ডাকা ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরের এই কার্যবিধি বলবৎ থাকবে। থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন আবেদ এর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কির আইন
শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা জারি করেছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জলঢাকা জাতীয়তাবাদী শক্তির ব্যানারে জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ঈদের দিনসহ 5 দিনব্যাপী জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেন। স্থানীয় বিএনপির কে না জানিয়ে কারা এই ধরনের আয়োজন করেছে এমন অভিযোগ তুলে রোববার রাতে উপজেলা বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম ও তার লোকজন মেলায় গেট ভাঙচুর করে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন সোমবার রাতে উপজেলা উভয় পক্ষেই মেলাকে কেন্দ্র করে মাইকিং করে সকাল 10টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় 144 ধারা জারি করেছে প্রশাসন। এ ব্যাপারে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোনো পক্ষই মোবাইল রিসিভ না করা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মোজাক্কির জানান, জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় একাধিক পক্ষ সভা সমাবেশের আহ্বান করায় উত্তেজনা বিরাজ করে ওসি সাহেবের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের স্বার্থে 144 ধারা জারি করা হয়েছে। পাচারের গরু নিয়ে 2 সন্ত্রাসী বাহিনীর গুলাগুলি, নিহত 1। মিয়ানমার থেকে অবৈধভাবে আনা শতাধিক গরু পাচারকে কেন্দ্র করে কক্সবাজারে রামু উপজেলায় 2 সন্ত্রাসী বাহিনীর মধ্যে ভয়াবহ গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বাহিনীর প্রধান মোহাম্মদ নবী 42 নিহত হয়েছে এবং উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছে। সোমবার 31শে মার্চ সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের চৌধুরী খামারপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নবী একই এলাকার মৃত আলী আকবরের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে চোরাই পথে আনা শতাধিক গরু বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ নবী বাহিনীর সঙ্গে আজিজুল হক বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলো শুরু হলে মোহাম্মদ নবী সহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ নবী মারা যান। পুলিশ ও স্থানীয় প্রতিনিধি জানায়, দীর্ঘদিন ধরে বান্দরবনে নাইখনছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ গরু পাচার করা হচ্ছে। পাচারকারীরা প্রথমে সব গরু সীমান্তের পাহাড়ি এলাকায় রেখে দেয়। এরপর রামুর গর্জনিয়া উখিয়ার ঘোনা সড়ক দিয়ে কক্সবাজারে পাচারকারীরা প্রথমে সব গরু সীমান্তে পাহাড়ি এলাকায় রেখে সদর ঈদগাঁও ও চকরিয়া উপজেলা হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠায়। পাচারের কাজে কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী দল জড়িত। তারা প্রতিটি গরুর জন্য 3 থেকে 3,500 টাকা পর্যন্ত খরচ নেন। বর্ডার গার্ড অব বাংলাদেশ, বিজিবি ও পুলিশ এর অভিযানের মাধ্যমে সব চোরাই গরু অন্যান্য অবৈধ পণ্য জব্দ করা হয়। সম্প্রতি সময়ে গরু এবং মাদক পাচারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ বেড়ে গেছে। গত 2 বছরে গোলাগুলির এই ঘটনায় রামু উপজেলায় অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী জানান, পুলিশের মোহাম্মদ নবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের খোঁজ নেওয়া হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ ইতিমধ্যে সন্ত্রাসীদের আস্তানা থেকে 2টি অবৈধ অস্ত্র জব্দ করেছে। কর্মস্থলে ফেরা হলো না পুলিশ সদস্যের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর কালিয়াকৈর উপজেলার তেলিরচারা এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি গাজীপুর মেট্রোতে কর্মরত ছিলেন। নিহত পুলিশ সদস্য হলেন টাঙ্গাইলের জামাল শিকদারের ছেলে রনি শিকদার, বয়স 26। মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুস সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র থেকে জানা গেছে, রনি শিকদার টাঙ্গাইল থেকে তার কর্মস্থলে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই কালিয়াকৈর তেলিরচালা এলাকায় একটি অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পথচারী রনি শিকদারকে উদ্ধার করে শফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এই খবর শোনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছুটে আসে। তারা পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ছুটে আসে। সেখানে ওই পুলিশ সদস্য রনির লাশ পড়েছিল। সেখান থেকে পুলিশের সদস্যরা তার লাশকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে তার আত্মীয় স্বজনের কাছে সেই লাশকে হস্তান্তর করা হবে এমনটাই জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। তারা বলছেন, ঈদের সময় ডিউটি পালনের সময় তিনি মারা গেছেন। ঈদে
ডিউটি পালনের সময় তিনি মোটরসাইকেল যোগে টহল দিচ্ছিলেন। সেই টহলের সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় প্রাণ হারান এই পুলিশের সদস্য। পুলিশের অন্যান্য কর্মকর্তারা নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এই সংঘর্ষের ঘটনায় যে বা যারা জড়িত আছেন তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।